হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো আজকে হচ্ছে আমরা ফিজিওলজির ফোর্থ কার্ড, যেটার নাম হচ্ছে জিআইটি এন্ড রেনাল ফিজিওলজি। তো এই কার্ডের হচ্ছে আমরা 3 নাম্বার যে আইটেম আছে ওইটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো এই আইটেমটার মাধ্যমে হচ্ছে আমাদের রেনাল সিস্টেমটা শুরু হয়েছে। তো এই আইটেমটিকে হচ্ছে আমরা রেনাল ওয়ান আইটেম বলতে পারি। তো এই আইটেমটি হচ্ছে আমাদের মেইনলি পড়তে হবে কিডনি সম্পর্কে পড়তে হবে, কিডনির ফাংশন গুলো নিয়ে পড়তে হবে, রেনাল সার্কুলেশন নিয়ে পড়তে হবে, এবং এই রেনাল সার্কুলেশনের কি কি পিকিউলারিটিস আছে এগুলো নিয়ে পড়তে হবে। পাশাপাশি হচ্ছে এই রেনাল সার্কুলেশনের ফাংশনাল ইম্পর্টেন্স কি কি আছে, ঠিক আছে, এটা সম্পর্কে হচ্ছে আমাদেরকে পড়তে হবে। তো এখন হচ্ছে আমরা কথা না বাড়ি শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কিডনির ফাংশন সম্পর্কে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব জায়গাতে লাগবে, অ্যানাটমিতে লাগবে, ফিজিওলজিতে লাগবে, ইভেন বায়োকেমিস্ট্রিতেও লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট যে ফাংশন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে ফরমেশন এন্ড এক্সক্রিশন অফ ইউরিন। তো তোমরা জানো যে আমাদের কিডনির মেইন কাজ হচ্ছে ব্লাডকে ফিল্টার করা, ফিল্টার করার মাধ্যমে যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে ইউরিন হিসেবে এক্সক্রিশন করে দেওয়া, ঠিক আছে। অর্থাৎ ওয়েস্ট প্রোডাক্ট গুলাকে সে হচ্ছে এক্সক্রিশন করে। তো ওয়েস্ট প্রোডাক্ট বলতে আসলে কি কি, ওয়েস্ট প্রোডাক্ট বলতে আমাদের অনেকগুলো ওয়েস্ট প্রোডাক্ট আছে। তার মধ্যে হচ্ছে মেইনলি ইউরিয়া আছে, এরপরে হচ্ছে এখানে ক্রিয়েটিনিন আছে। সো এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। তো এই ওয়েস্ট প্রোডাক্ট গুলাকে কিন্তু হচ্ছে আমাদের কিডনি ইউরিন হিসেবে বের করে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে যে ফাংশন সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক ফাংশন আর কি। তো হোমিওস্ট্যাটিক ফাংশন মানে হচ্ছে ব্যালেন্স মেনটেন করা বিভিন্ন জিনিসের বা বিভিন্ন প্যারামিটারের। তো এজ ফর এক্সাম্পল যে রেগুলেশন অফ ওয়াটার এন্ড হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স, অর্থাৎ কিডনি কি করে ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করে। ধরো হচ্ছে তুমি খুব বেশি পরিমাণে ওয়াটার ইনটেক করছো, তো তখন কিডনি হচ্ছে বেশি বেশি ওয়াটার এক্সক্রিশন করবে। আর যখন হচ্ছে তুমি কম পরিমাণে ওয়াটার ইনটেক করো তখন ওই সময়টাতে হচ্ছে কিডনি ওয়াটার রিটেনশন করে। আর ইলেকট্রোলাইট ব্যালেন্স বলতে হচ্ছে আমাদের মেজর যে ইলেকট্রোলাইট গুলো আছে, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলার যে কনসেন্ট্রেশন এটা কিন্তু হচ্ছে মেনটেন করে, ঠিক আছে। কারণ এগুলা যদি মেনটেন না হয় তাহলে আমাদের বডিতে কিন্তু বড় ধরনের চেঞ্জ চলে আসে, ঠিক আছে। সো এগুলা, এই ইলেকট্রোলাইট গুলার কনসেন্ট্রেশন মেনটেন করাটা খুবই জরুরি। এরপর হচ্ছে রেগুলেশন অফ বডি ফ্লুইড অসমোলারিটি। আর আমাদের যে বডি ফ্লুইড যেগুলো আছে ইসিএফ বা হচ্ছে আইসিএফ, এগুলোর মধ্যে যে কনসেন্ট্রেশন যেগুলো আছে ইলেকট্রোলাইটের, এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের অসমোলারিটি মেনটেন করা জরুরি। পাশাপাশি হচ্ছে ইলেকট্রোলাইট যেগুলো আছে এগুলোর কনসেন্ট্রেশনটা হচ্ছে রেগুলেট করে, ঠিক আছে। এরপর হচ্ছে রেগুলেশন অফ আর্টারিয়াল প্রেশার। তো আমাদের কিডনি কিন্তু ব্লাড প্রেশারটাকে মেনটেন করে। তো তোমরা জানো যে অলরেডি তোমরা সিপিএস যে কার্ড আছে ফিজিওলজির, তো ওই কার্ডে হচ্ছে তোমরা অলরেডি পড়ে আসছো যে আমাদের কিডনি একটা সিস্টেম আছে যেটার নাম হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো ওই সিস্টেমের মাধ্যমে হচ্ছে কিডনি ব্লাড প্রেশারটাকে মেনটেন করে। এরপর হচ্ছে কি রেগুলেশন অফ হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, অর্থাৎ আমাদের কিডনি হচ্ছে, কিডনির মধ্যে বাফার সিস্টেম আছে, রেনাল বাফার। তো ওই বাফার সিস্টেমের মাধ্যমে কিন্তু কিডনি হচ্ছে অ্যাসিড ব্যালেন্স, বেস যে ব্যালেন্স যেটা আছে সেটাকে হচ্ছে মেনটেন করে। অর্থাৎ অতিরিক্ত যদি অ্যাসিড থাকে সেটাকে হচ্ছে ইউরিনারি এক্সক্রিশনের মাধ্যমে হচ্ছে বের করে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে এন্ডোক্রিন ফাংশন আর কি, বা এন্ডোক্রাইন ফাংশন। তো এই ফাংশনের মধ্যে কি কি আছে, তো এখানে বলছে যে দ্য কিডনি সিক্রেটস রেনিন হুইচ রেগুলেটস আর্টারিয়াল প্রেশার আর কি, ঠিক আছে। অর্থাৎ এই যে রাস যে সিস্টেম যেটা আছে, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, তো এই সিস্টেমের মাধ্যমে কিডনি কিন্তু আমাদের ব্লাড প্রেশার যেটা আছে ওটাকে হচ্ছে মেনটেন করে, ঠিক আছে। ব্লাড প্রেশার কমে গেলে এই সিস্টেমের মাধ্যমে ব্লাড প্রেশারটা হচ্ছে বেড়ে নর্মালে চলে আসে। এরপর হচ্ছে যে কি, যে দ্য কিডনি সিক্রেট এরিথ্রোপোয়েটিন হুইচ স্টিমুলেট এরিথ্রোপোয়েসিস আর কি। যখন হাইপোক্সিয়া হয় আর কি। হাইপোক্সিয়া মানে কি তোমরা অলরেডি জানো যে হাইপোক্সিয়া মানে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন দ্য টিস্যু লেভেল, অর্থাৎ বডির টিস্যুর মধ্যে যখন হচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় তখন আমাদের কিডনি হচ্ছে ইরিথ্রোপয়েটিন সিক্রেট করে, ঠিক আছে। তো এই ইরিথ্রোপয়েটিনটার কাজ হচ্ছে, ইরিথ্রোপয়েটিন হরমোনটা সিক্রেট করে, এবং এই ইরিথ্রোপয়েটিনটা হচ্ছে আমাদের বোন ম্যারো যেটা আছে এটাকে স্টিমুলেট করে। এবং বোন ম্যারোকে যদি স্টিমুলেট করে তাহলে এই বোন ম্যারো থেকে হচ্ছে আরবিসি প্রোডাকশন হয়, ঠিক আছে। আরবিসি প্রোডাকশন এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এরিথ্রোপোয়েসিস। ওকে, এরপর হচ্ছে কি, দ্য কিডনিস প্রডিউস 125 ডাইহাইড্রোক্সি কুলাক্যালসিফেরল বা হচ্ছে ক্যালসিট্রিওল। তো এই যে 125 ডাইহাইড্রোক্সি কুলাক্যালসিফেরল এটা কিন্তু হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম। তো ভিটামিন ডি কে হচ্ছে অ্যাক্টিভ করার জন্য আমাদের কিডনি হেল্প করে থাকে। তো তোমরা জানো যে আমাদের ভিটামিন ডিটা হচ্ছে আমাদের স্কিনের নিচে থাকা 7 ডিহাইড্রোকোলেস্টেরল যেটা আছে ওইটা থেকে হচ্ছে সিনথেসিস হয়। সিনথেসিস হওয়ার পরে এটা কিডনিতে এসে 125 ডাইহাইড্রোক্সিকুলোক্যালসিফেরল হওয়ার পরে হচ্ছে এটা অ্যাক্টিভেট হয়। এবং এই অ্যাক্টিভেটেড যে ভিটামিন ডি আছে, তো এটার কাজ হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন যেটা আছে এই ইন্টেস্টাইন থেকে হচ্ছে বেশি করে ক্যালসিয়াম এর যে অ্যাবজর্পশন যেটা আছে ওটাকে বাড়ায় দেওয়া, পাশাপাশি হচ্ছে আমাদের বোনের মধ্যে ক্যালসিয়ামের ডিপোজিশন করা, ঠিক আছে। এটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকুলোক্যালসিফেরল বা হচ্ছে ভিটামিন ডি এর যে একটি ফর্ম, এটার হচ্ছে কাজ। ওকে, এরপরে আসে হচ্ছে কি তার কিছু মেটাবলিক ফাংশন আছে। যেমন যখন আমাদের প্রলং ফাস্টিং হয় বা হচ্ছে যখন আমরা স্টারভেশনের মধ্যে থাকি তখন আমাদের কিডনি হচ্ছে
নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স যেগুলো আছে, বা যেমন হচ্ছে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিডের কথা বলতে পারি। তো অ্যামাইনো অ্যাসিড থেকে কি করে, তখন গ্লুকোজ তৈরি করে। এবং এই যে প্রসেস যেটা আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে বা হচ্ছে প্রোডাক্ট থেকে যখন গ্লুকোজ তৈরি করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তো এই কিডনি কিন্তু এই গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে হেল্প করে। কখন? যখন হচ্ছে আমাদের প্রলং ফাস্টিং চলে বা হচ্ছে স্টারভেশন চলে। তো এখন হচ্ছে আমরা কিডনির স্ট্রাকচারটা দেখবো। তো কিডনিকে যদি হচ্ছে আমরা সেকশন করি, তখন হচ্ছে আমরা কিডনি কিছু ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার দেখতে পাই। তো বাইরের দিকে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই, তো এটাকে বলা হয় হচ্ছে কর্টেক্স। বাইরের দিকে যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটা হচ্ছে কর্টেক্স। এবং ভেতরের দিকে যে স্ট্রাকচার দেখতে পাই সেটা হচ্ছে মেডুলা। ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা হচ্ছে অলরেডি জানো, এটা হচ্ছে কর্টেক্স। এবং ভেতরের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে মেডুলা। ওকে। তো এই মেডুলার মধ্যে হচ্ছে অনেকগুলা পিরামিড শেপের স্ট্রাকচার থাকে, যেগুলোকে হচ্ছে আমরা রেনাল পিরামিড বলে থাকি। তো এই মেডুলা থাকতে, এই মেডুলার মধ্যে প্রায় 8 থেকে 18টার মধ্যে রেনাল পিরামিড থাকতে পারে। ঠিক আছে। তো এই পিরামিড গুলোর হচ্ছে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে তার ব্রড এপেক্স, যেটা হচ্ছে কর্টেক্সের দিকে ডিরেক্টর থাকে। এবং এটা হচ্ছে এপেক্স, যেটা হচ্ছে পেপিলার দিকে হচ্ছে ডিরেক্টর থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে এই যে অংশটা আছে, এটাকে হচ্ছে আমরা সাইনাস বলতে পারি। তো এই সাইনাসের মধ্যে হচ্ছে অনেকগুলো স্ট্রাকচার থাকে, যেমন হচ্ছে মাইনোকেলিক্স থাকে। কাপ শেপ যে স্ট্রাকচার গুলো, এগুলোকে বলে মাইনোকেলিক্স বা কেলিক্স বলে আর কি। কাপ শেপ যে স্ট্রাকচার গুলা সেগুলোকে কেলিক্স বলে। তো এখানে মাইনোকেলিক্স আছে থাকে প্রথমে, এরপরে দেখা হচ্ছে মেজর কেলিক্স। তো এগুলো হচ্ছে সাইনাসের মধ্যে থাকে। এরপরে থাকে হচ্ছে পেলভিস আর কি, রেনাল পেলভিস। এই অংশটা হচ্ছে রেনাল পেলভিস। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের যে রেনাল, এটা হচ্ছে রেনাল আর্টারি। তো এই আর্টারিটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে যে প্রবেশ পথ দিয়ে ঢুকে, সেটাকে বলা হয় হচ্ছে হাইলাম। এবং এখান থেকে হচ্ছে রেনাল যে ভেইন, এটা হচ্ছে রেনাল ভেইন। তো রেনাল ভেইনটা কিন্তু হচ্ছে এই হাইলাম দিয়ে বের হয়ে আসে। তাহলে এই যে অংশটা আছে, এটাকে হচ্ছে আমরা হাইলাম বলতে পারি বা প্রবেশ পথ বলতে পারি। এখানে হচ্ছে রেনাল আর্টারিটা হচ্ছে প্রবেশ করে, এবং রেনাল ভেইনটা হচ্ছে বের হয়ে আসে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিডনি স্ট্রাকচার, তোমরা অলরেডি সেটা সম্পর্কে জানো। এরপর একটা জিনিস এখানে আমরা ক্লিয়ার করে নিই, যে আমাদের এই যে রেনাল পিরামিড যেগুলো আছে, এই পিরামিড এবং হচ্ছে পিরামিডের উপরের দিকে কর্টেক্স এর যে অংশটা আছে, এই ওই অংশগুলোকে হচ্ছে একত্রে আমরা রেনাল লুপ বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ পিরামিড এবং তার উপরে অ্যাডজাসেন্ট যে কর্টেক্স এর এরিয়া আছে বা কর্টিক্যাল এরিয়া আছে, এই টোটালটাকে একসাথে হচ্ছে আমরা রেনাল লুপ বলতে পারি। এরপর হচ্ছে রেনাল পিরামিড গুলোর মাঝখানে যে অংশটা আছে, সেটাকে হচ্ছে আমরা রেনাল কলাম বলতে পারি। তাহলে এটা হচ্ছে রেনাল কলাম, কলাম। এবং এই যে অংশটা আছে, এগুলোকে বলা হয় হচ্ছে পিরামিড এবং অ্যাডজেসেন্ট কর্টিক্যাল এরিয়া, এটাকে বলা হয় হচ্ছে রেনাল লুপ। আচ্ছা, তো এখন আসে হচ্ছে আমরা রেনাল আর্টারি সাপ্লাই, অর্থাৎ কিডনি আর্টারি সাপ্লাইটা কিভাবে হয়। সো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের কিডনি হচ্ছে মেইনলি সাপ্লাই পায় হচ্ছে রেনাল আর্টারি দিয়ে। তো তোমরা জানো হচ্ছে রেনাল আর্টারিটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল যে ওটা আছে, এটা হচ্ছে ডিরেক্ট ব্রাঞ্চ। ঠিক আছে। তো এই রেনাল আর্টারিটা যখন হচ্ছে, আমরা যদি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে ইজি হবে। ওকে। তো এই রেনাল আর্টারিটা যখন হচ্ছে হাই লেভেলের মধ্যে দিয়ে ঢুকলো, ঢোকার পরে হচ্ছে অনেকগুলা সেগমেন্ট ওয়াইজ সেগমেন্টাল ব্রাঞ্চ দিল আর কি। ঠিক আছে। তো এই যে ব্রাঞ্চ গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেগমেন্টাল ব্রাঞ্চ। ঠিক আছে। তো এই সেগমেন্টাল ব্রাঞ্চ গুলা হচ্ছে, আমরা তো একটু আগেই বলছিলাম লুপ কাকে বলে। লুপ বলছিলাম যে পিরামিড এবং তার যে অ্যাডজাসেন্ট যে এরিয়া যেগুলো আছে, এগুলো মিলে যেটা তৈরি, সেটা হচ্ছে রেনাল লুপ। তো এই সেগমেন্টাল আর্টারি গুলা যখন হচ্ছে লুপ গুলোর মধ্য দিয়ে যায়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ইন্টারলুবার আর্টারি। এটা হচ্ছে ইন্টারলুবার আর্টারিজ। এবং রেনাল আর্টারি প্রথমে যে ব্রাঞ্চ গুলো দেয়, সেগুলো হচ্ছে সেগমেন্টাল আর্টারিজ। ঠিক আছে। Okay. তো এই ইন্টারলোবার আর্টারিটা যখন হচ্ছে পিরামিডের উপর দিয়ে যায়, তখন একটা বাঁক নেয়। ঠিক আছে। তো বাঁক নেওয়ার কারণে এই আর্টারিটার নাম হয়ে গেছে হচ্ছে আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারি। আচ্ছা, তো এই আর্কুয়েট আর্টারি থেকে হচ্ছে যে ব্রাঞ্চ গুলো আসে, সেগুলোকে বলা হয় হচ্ছে ইন্টার লবিউলার আর্টারি। লবিউলার আর্টারি। এবং এই ইন্টার লবিউলার আর্টারি থেকে হচ্ছে যে ব্রাঞ্চ গুলো আসে, সেগুলোকে বলা হয়, এই যে ছোট ছোট যে ব্রাঞ্চ গুলো আছে, এগুলাকে হচ্ছে আমরা বলতে পারি এফারেন্ট আর্টারিয়াল। ঠিক আছে, আর্টারিয়াল। তো আমরা যদি ব্লাড সাপ্লাইটা হচ্ছে আমরা সিকোয়েন্স অনুসারে দেখার চেষ্টা করি, তো ফার্স্ট অফ অল আমাদের রেনাল আর্টারিটা কি হয়েছে, অনেকগুলা সেগমেন্টাল আর্টারি দিছে বা হচ্ছে সেগমেন্টাল ব্রাঞ্চ দিছে, এগুলো হচ্ছে সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টাল আর্টারি। তো সেগমেন্টাল আর্টারি গুলো হচ্ছে যখন লুপ গুলোর মাঝখান দিয়ে গেল আর কি, তখন এটার নাম হয়ে গেল হচ্ছে ইন্টার লুবার আর্টারি। তো ইন্টার লুবার আর্টারিটা যখন হচ্ছে পিরামিডের উপর দিয়ে বেঁকে গেল আর কি, তখন এটার নাম হয়ে গেল হচ্ছে আর্কুয়েট আর্টারি। তো এই আর্কুয়েট আর্টারিতে অনেকগুলো ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ গুলো বের হয়েছে আর কি, এগুলোকে বলা হয় ইন্টার লবিউলার আর্টারি। লবিউলার আর্টারি। এবং ইন্টারলবিউলার আর্টারি থেকে হচ্ছে যে ব্রাঞ্চটা বের হয়েছে, সেটাকে বলা হচ্ছে এফারেন্ট আর্টারি।
বা এফারেন্ট আর্টারিওল। তো এই এফারেন্ট আর্টারিওল কি করে, আমরা যদি হচ্ছে পরবর্তী চিত্রে একটু দেখি তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। তো এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল। তো এফারেন্ট আর্টারিওলটা যখন হচ্ছে আমাদের এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে আসলো, তো আমরা হচ্ছে একটু পরে নেফ্রনের স্ট্রাকচারটা দেখবো। তো এটা হচ্ছে কাপ শেপ যে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তো বোমেন্স ক্যাপসুলের মধ্যে আসলো, আসার পরে হচ্ছে এখানে ক্যাপিলারি ফর্মেশন করলো, ঠিক আছে, এগুলাকে বলা হয় গ্লোমেরুলার ক্যাপিলারি। এবং এই অনেকগুলা গ্লোমেরুলার ক্যাপিলারি মিলে হচ্ছে এখানে গ্লোমেরুলাস তৈরি করে। এবং পরে হচ্ছে এখান থেকে ইফারেন্ট আর্টারিয়াল হয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে এই যে এই যে আর্টারিয়াল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিয়াল। ওকে, তাহলে এফারেন্ট আর্টারিয়াল, এরপরে এটা তৈরি করছে হচ্ছে অনেকগুলা গ্লোমেরুলার ক্যাপিলারি। এটাকে আর যদি ভালো করে বলতে চাই তাহলে বলতে পারো যে টাফট অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, টাফট অফ না গুচ্ছ আর কি গ্লোমেরুলার ক্যাপিলারি। এবং এখান থেকে পরে হচ্ছে গ্লোমেরুলাস তৈরি করে। এবং গ্লোমেরুলাস থেকে হচ্ছে এখান থেকে যে আর্টারিটা বের হয়ে যায় সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিও। আচ্ছা, এরপরে এই যে ইফারেন্ট আর্টারিও যেটা আছে এটা হচ্ছে রেনাল যে টিউবুল যেগুলো আছে আর কি, এই টিউবুল কে সারাউন্ড করে আর কি, ক্যাপিলারি প্লেক্সাস তৈরি করে, যেটাকে বলা হয় হচ্ছে এই যে ক্যাপিলারি প্লেক্সাস যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস। আর এই ইফারেন্ট আর্টারিও থেকে তৈরি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস। তো এই পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস থেকে হচ্ছে এখানে পরে ইন্টার লোবিউলার ভেইন তৈরি হয়। এবং ইন্টার লোবিউলার ভেইন থেকে হচ্ছে পরে যে আগের যে আমাদের আর্টারির যে সিকোয়েন্স ছিল আর কি, ওই সিকোয়েন্স অনুসারে যাবে, উল্টাটা হবে আর কি। ইন্টার লোবিউলার ভেইন থেকে হচ্ছে আর্কুয়েট ভেইন, আর্কুয়েট ভেইন থেকে হবে হচ্ছে ইন্টার ইন্টারলোবার ভেইন, বার ভেইন। ইন্টার লোবার ভেইন থেকে হচ্ছে হবে সেগমেন্টাল ভেইন, সেগমেন্টাল ভেইন। সেগমেন্টাল ভেইন থেকে হবে হচ্ছে রেনাল ভেইন। এবং ফাইনালি এই রেনাল ভেইনটা হচ্ছে আইভিসি, মানে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। তো এই যে আমাদের রেনালের ব্লাড সাপ্লাই, টোটাল ব্লাড সাপ্লাই, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু মাথায় রাখবা, ঠিক আছে, ফ্লোচার আকারে যদি পড়তে পারো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ইজিলি মনে রাখবে। আচ্ছা, তো এরপরে আসে হচ্ছে আমরা কিডনির যে মাইক্রোস্কোপি স্ট্রাকচার আর কি। তো কিডনি হচ্ছে অনেকগুলা নেফ্রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এই নেফ্রনের সংখ্যা হচ্ছে প্রায় 1 মিলিয়নের মতো, বা যদি আমরা বলি তাহলে এটা 8 লাখ টু হচ্ছে 10 লাখের মতো আর কি, ঠিক আছে। এবং এই নেফ্রনটা হচ্ছে কিডনির স্ট্রাকচারাল এবং হচ্ছে ফাংশনাল ইউনিট। আচ্ছা, তো প্রত্যেকটা নেফ্রন হচ্ছে দুইটা জিনিস দিয়ে তৈরি হয় মেইনলি, একটা হচ্ছে রেনাল কর্পাসলস আর একটা হচ্ছে রেনাল টিউবিউল, ঠিক আছে। তো রেনাল কর্পাসলটা আসলে হচ্ছে দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বুমেন্স ক্যাপসুল। তো এখানে কাপ শেপ যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তো বোমেন্স ক্যাপসুলের মধ্যে যে ক্যাপিলারি প্লেক্সাসটা থাকে সেটা হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে। তো এই গ্লোমেরুলাস এবং হচ্ছে বোমেন্স ক্যাপসুল এই দুটাকে হচ্ছে আমরা একসাথে রেনাল কর্পাসলস বলতে পারি। এবং এরপরে আর কি বোমেন্স ক্যাপসুলের পর থেকে যে টিউবুলের মতো স্ট্রাকচার গুলো শুরু হয়েছে আর কি, তো সবগুলাকে হচ্ছে আমরা রেনাল টিউবুল বলতে পারি। তো এই রেনাল টিউবুলের মধ্যে হচ্ছে আবার অনেকগুলা ভাগ আছে বা ডিভিশন আছে। তো এই যে বোমেন্স ক্যাপসুলের পর থেকে যে টিউবুলটা শুরু হয়েছে আর কি, তো এই টিউবুলটা হচ্ছে আমরা বলতে থাকি হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা হচ্ছে প্রক্সিমাল টিউবুল। এরপরে এটা হচ্ছে যখন মেরুলাতে আসলো, আসার পরে হচ্ছে ইউ শেপ একটা লুপ নিল, যেটাকে বলা হচ্ছে হেনরি লুপ। তো এই লুপের হচ্ছে আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট, এটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট বা লিম্বো বলতে পারি। তো নিচের দিকে যে লিম্বটা নামছে এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি। এবং উপরের দিকে যে লিম্বটা উঠছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি। এটা হচ্ছে হেনরি লুপ। এবং হেনরি লুপের পর থেকে যে টিউবুলটা শুরু হয়েছে এটাকে বলতে পারি আমরা হচ্ছে ডিস্টাল টিউবুল, যেটা দূরবর্তী আর কি। এবং এই টিউবুল থেকে হচ্ছে ডিস্টাল টিউবুল পর থেকে হচ্ছে যে টিউবুলটা সেটাকে হচ্ছে আমরা বলে থাকি কানেকটিভ টিউবুল। এরপরে এখানে একটা টিউবুল আছে যেটাকে বলা হয় কর্টিক্যাল কালেক্টিং টিউবুল, এটা কর্টেক্সের মধ্যে থাকে। আর এটা হচ্ছে মেডুলারি কালেক্টিং টিউবুল, এটা হচ্ছে মেডুলার মধ্যে থাকে। তো এই টিউবুল, এই কালেক্টিং টিউবুল গুলো মিলে হচ্ছে একটা ডাক্ট ফরমেশন করে। এই ডাক্টটাকে বলা হচ্ছে কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। এটার মধ্য দিয়ে হচ্ছে আমাদের ইউরিনটা ধীরে ধীরে হচ্ছে ইউরেটারের মধ্যে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে অলরেডি আমরা রান টিউবুল সম্পর্কে বলে ফেলছি, এরপর যে গ্লোমেরুলাস সম্পর্কে হচ্ছে আমরা অলরেডি বলে ফেলছি, তাও তোমরা একটু দেখে নাও। It is a tuft of up to 50 branching and হচ্ছে anastomosing capillaries covered by হচ্ছে epithelial cells and are encased in Bowman's capsule। অর্থাৎ Bowman's capsule এর মধ্যে যে ক্যাপিলারি প্লেক্সাস থাকে আর কি, এটাই মূলত হচ্ছে গ্লোমারুলাস, ঠিক আছে, এটা হচ্ছে গ্লোমারুলাস। এটা কাজ হচ্ছে এখানে যে ফ্লুইড গুলো আসে আর কি গ্লোমারুলাসের মধ্যে, তো এই গ্লোমারুলাসের মধ্যে আসা ফ্লুইড গুলোকে সে ফিল্টার করে Bowman's capsule এর মধ্যে পাঠিয়ে দেয়। আচ্ছা,
ওকে, তো এখন হচ্ছে আমরা নেফ্রনের টাইপ নিয়ে আলোচনা করব। তো নেফ্রন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। তো কর্টিক্যাল নেফ্রন মানে কি, যে নেফ্রনের হচ্ছে গ্লোমেরুলাসটা হচ্ছে কর্টেক্সের মধ্যে অবস্থান করে। তো এখানে যে নেফ্রনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, কারণ এই নেফ্রনের যে গ্লোমেরুলাস যেটা আছে এটা হচ্ছে কর্টেক্স, ঠিক আছে, এটা হচ্ছে কিডনির কর্টেক্স। তো এই নেফ্রনের গ্লোমেরুলাস যেটা আছে এটা হচ্ছে গ্লোমেরুলাস, তো এই গ্লোমেরুলাসটা হচ্ছে কর্টেক্সের মধ্যে অবস্থান করার জন্য এটাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। এবং জাক্সটা মেডুলারি নেফ্রন বলতে কি বোঝায়, জাক্সটা কথাটার মানে হচ্ছে নেয়ার, হচ্ছে কাছাকাছি। মেডুলারি নেফ্রন মানে তো বুঝতেই পারতেছো যে নেফ্রনটা হচ্ছে মেডুলার কাছাকাছি অবস্থান করে আর কি, ঠিক আছে। তাহলে এই যে নেফ্রনটা দেখতে পাচ্ছ, এই নেফ্রনটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন, কারণ এই নেফ্রনের যে গ্লোমেরুলাস যেটা আছে এটা হচ্ছে মেডুলার কাছাকাছি অবস্থান করে। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে মেডুলা, এটা হচ্ছে মেডুলা, এটা কাছাকাছি অবস্থান করার জন্য এটাকে বলা হয় জাক্সামেডুলারি নেফ্রন। এরপরে 70 to 80% নেফ্রন হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, এবং 20 to 30% অনলি এই নাম্বারের নেফ্রন গুলো হচ্ছে জাক্সামেডুলারি নেফ্রন। বেশিরভাগ নেফ্রন হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। আচ্ছা, এরপর হচ্ছে কর্টিক্যাল যে নেফ্রন যেটা আছে, তো এই কর্টিক্যাল নেফ্রন এর যে লুপ অফ হেনরি যেটা আছে এটা হচ্ছে শর্ট থাকে, কিন্তু জাক্সামেডুলারি নেফ্রন তোমরা দেখতেই পাচ্ছ তার অনেক লুপ অফ হেনরিটা অনেক লং, লং লুপ অফ হেনরি, ঠিক আছে, লুপ অফ হেনরি, লুপ অফ হেনরি। ওকে, এরপরে হচ্ছে কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে তার যে টিউবুলার সিস্টেম যেটা আছে এটা হচ্ছে যে ক্যাপিলারি প্লেক্সাস দিয়ে হচ্ছে সারাউন্ড করা থাকে, এটাকে বলা হয় হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস, পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস। এবং জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে হচ্ছে তার টিউবুলার সিস্টেমটা হচ্ছে যে ক্যাপিলারি প্লেক্সাস দিয়ে হচ্ছে সারাউন্ড করা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ভাসার একটা। তো এটাকে ভাসার একটা বলার কারণ হচ্ছে ভাসা মানে হচ্ছে ভেসেলস, আর একটা মানে হচ্ছে স্ট্রেট আর কি। তো এই ক্যাপিলারি যে প্লেক্সাস যেটা আছে বা ক্যাপিলারি যেটা আছে, এটা হচ্ছে স্ট্রেট থাকে, জন্য এটাকে বলা হয় ভাসার একটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে বলতে পারি যে কর্টিক্যাল নেফ্রনের টিউবুলার সিস্টেমটা হচ্ছে পেরিটিকুলার ক্যাপিলারি দ্বারা হচ্ছে সারাউন্ড করা থাকে, যেটার কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ দা ফ্লুইড এন্ড আদার সাবস্টেন্স। অর্থাৎ গ্লোমেরুলাস থেকে হচ্ছে ফ্লুইড ফিল্টারে যখন হচ্ছে বোমাস ক্যাপসুলের মধ্যে যায়, তখন এটার মধ্যে কিছু পরিমাণ এসেনশিয়াল সাবস্টেন্স থাকে যেগুলো আবার রিঅ্যাবজর্পশন করার প্রয়োজন পড়ে। সো এই রিঅ্যাবজর্পশন করার জন্য হচ্ছে এই পেরিটিকুলার ক্যাপিলারিজ গুলার দরকার আছে, ঠিক আছে। আর জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছিলাম যে ক্যাপিলারি দ্বারা সারাউন্ড করে থাকে সেটা হচ্ছে ভাসার একটা। তো এই ভাসার একটার কাজ হচ্ছে মেডুলারি যে হাইপার অসমোলারিটি যেটা আছে এটা হচ্ছে মেনটেন করা এবং কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে হেল্প করা। তো এটা কিভাবে হয়, কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে কিভাবে, এটা হচ্ছে তোমরা রেনাল সিস্টেমের যে বাকি আইটেম গুলো আছে এগুলোতে হচ্ছে ডিটেলস জানতে পারবা। আপাতত এতটুকু জেনে রাখো যে ভাসার একটা হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে হেল্প করে এবং মেডুলারি হাইপার অসমোলারিটি যেটা আছে এটা হচ্ছে মেনটেন করে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ভাসার একটা, দেখতেই পারতেছো, এটা হচ্ছে ভাসার একটা। ওকে, স্টেট ভেসেল যেগুলো আছে। ওর হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার আর কি। তো এটা তো তোমরা অলরেডি জানো যে গ্লোমেরুলার মেমব্রেনের মধ্য দিয়ে হচ্ছে উমেন্স ক্যাপসুলে যে ফ্লুইড গুলা ফিল্টার হয় আর কি, সেই ফ্লুইড গুলাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টেট, অর্থাৎ গ্লোমেরুলাস থেকে যেগুলো উমেন্স ক্যাপসুলের মধ্যে যায়, ঠিক আছে। তো এই গ্লোমেরুলার ফিল্টেট এবং হচ্ছে প্লাজমার মধ্যে একটু পার্থক্য আছে, কারণ গ্লোমেরুলার ফিল্টেট যেগুলো আছে, যেগুলো ফিল্টার হয়ে আসলো, এগুলোর মধ্যে কিন্তু প্লাজমা প্রোটিন এবং হচ্ছে আরবিসি যেটা আছে এটা থাকতে পারে, কারণ প্লাজমা প্রোটিন এবং আরবিসি এই গ্লোমেরুলার যে মেমব্রেন আছে এটা ভেদ করে উমেন্স ক্যাপসুলের মধ্যে আসতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে কেন পারে না আমরা হচ্ছে একটু পরে দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা যদি বলি যে ডিফারেন্স বিটুইন গ্লোমেরুলার ফিল্টার এন্ড প্লাজমা, তো অলরেডি একটা বলে ফেলছি যে আমাদের গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে হচ্ছে প্লাজমা প্রোটিন এবং রেড ব্লাড সেল থাকে না, কিন্তু প্লাজমার মধ্যে থাকে। এরপর হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে ক্লোরাইড এবং বাইকার্বনেটের যে কনসেন্ট্রেশন বেশি থাকে, কিন্তু প্লাজমার মধ্যে এটা কম থাকে। আবার এই গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে হচ্ছে পজিটিভ যে আয়ন গুলো এগুলো হচ্ছে লোয়ার থাকে, 5% লোয়ার, আর প্লাজমার মধ্যে 5% হায়ার থাকে আর কি, ঠিক আছে, হায়ার। আচ্ছা, তো এখন আসে হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন জিনিসটা আসলে কি। তো আমরা যদি হচ্ছে একটু আগের চিত্রগুলো একটু দেখি। হুম, ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। তো এই গ্লোমেরুলাসের মধ্যে অনেকগুলা ক্যাপিলারি থাকে, যেগুলোকে হচ্ছে আমরা গ্লোমেরুলার ক্যাপিলারি বলি। তো এই ক্যাপিলারি গুলার যে মেমব্রেন যেটা আছে এটাকে বলা হয় গ্লোমেরুলার মেমব্রেন, এবং এই মেমব্রেন দিয়ে কিন্তু ফ্লুইড গুলা গ্লোমেরুলাস থেকে হচ্ছে বোমাস ক্যাপসুলের মধ্যে ফিল্টার হয়। ওকে, আচ্ছা। তো এখানে কি বলছে যে দ্য মেমব্রেন অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ ইজ কল্ড গ্লোমেরুলার মেমব্রেন, যেটা একটু আগে বললাম। তো এই গ্লোমেরুলার ক্যাপিলারি যে মেমব্রেন গুলো আছে এগুলোর হচ্ছে তিনটা লেয়ার থাকে আর কি। আমরা যদি হচ্ছে ইনসাইড থেকে আউটসাইড বলি, প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম অফ দ্য ক্যাপিলারি আর কি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে লেয়ার যেটা আছে, এই লেয়ারটা হচ্ছে এই যে লেয়ারটা, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। কারণ এই
লেয়ারের মধ্যে হচ্ছে অনেকগুলো এন্ডোথেলিয়াল সেলস আছে, এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস। এবং এই এন্ডোথেলিয়াল সেলস গুলোর মধ্যে অনেক পোর থাকে বা হচ্ছে যেটাকে হোল বলে আর কি। তো এই পোর বা হোল গুলাকে হচ্ছে আমরা একত্রে ফেনেস্ট্রে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এগুলোর মধ্য দিয়ে ফ্লুইড গুলা ইজিলি পাস করতে পারে। এরপরের যে লেয়ার যেটা আছে এটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তো এই বেসমেন্ট মেমব্রেনের উপরে কিন্তু হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস গুলা অ্যারেঞ্জ করা থাকে বা হচ্ছে দাঁড়ানো থাকে, ঠিক আছে। এরপরের যে লেয়ার আর কি, এরপরের লেয়ারের নাম হচ্ছে এপিথেলিয়াল সেলের লেয়ার। এখানে অনেকগুলা কি থাকে, এপিথেলিয়াল সেল থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল, এবং এগুলোর মধ্যেও কি থাকে, পোর থাকে বা ছিদ্র থাকে আর কি, যেটার মধ্য দিয়ে ফিল্টার গুলা ইজিলি পাস করতে পারে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে পিকুলারিটিজ অফ হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন আর কি। তো গ্লোমেরুলার মেমব্রেন হচ্ছে অবশ্যই গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন। তো গ্লোমেরুলার ক্যাপিলারি যেটা আছে এটা কিন্তু হচ্ছে বডির মধ্যে আদার্স যে ক্যাপিলারি গুলো আছে এগুলোর মতো না, কারণ এগুলোর মধ্যে অনেক পিকুলারিটিজ আছে। তো কি কি পিকুলারিটিজ আছে আমরা হচ্ছে একটু দেখে নিই। তো গ্লোমেরুলার মেমব্রেন যেগুলো আছে বা ক্যাপিলারি মেমব্রেন যেগুলো আছে এটা হচ্ছে 100 to 500 টাইমস গ্রেটার দ্যাট অফ ইউজুয়াল ক্যাপিলারি, ঠিক আছে। এটা হচ্ছে এই মেমব্রেন গুলোর পারমিবিলিটি অনেক বেশি। তো বেশি হওয়ার কারণ কি? কারণ আমরা দেখছিলাম যে তার হচ্ছে তিনটা লেয়ার ছিল। ইনসাইড টু আউটসাইড হচ্ছে প্রথমে পাইছিলাম ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এরপরে পাইছিলাম বেসমেন্ট মেমব্রেন, এবং এরপরে পাইছিলাম হচ্ছে এপিথেলিয়াল সেল। তো এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম গুলো হচ্ছে অনেকগুলো হোল ছিল বা হচ্ছে পোর ছিল, এগুলো হচ্ছে আমরা ফেনেস্ট্রি বলছিলাম। তো এটার মধ্যে দিয়ে কিন্তু ইজিলি অনেক লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড পাস করতে পারতো, ঠিক আছে। এই যে এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে অনেক লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড পাস করতে পারতো। এরপরে আসছে যে বেসমেন্ট মেমব্রেন, যেটার উপর এই এন্ডোথেলিয়াল সেল গুলো দাঁড়ানো ছিল। তো এই বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে কি, এই কম্পোজড অফ মেশওয়ার্ক অফ কোলাজেন এন্ড প্রোটিওগ্লাইকান আর কি। এর মধ্যে কোলাজেন আছে, প্রোটিওগ্লাইকান, ফাইব্রিলি থাকে, যেটার মধ্য দিয়ে হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার এন্ড স্মল সলিডস গুলা ফিল্টার দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এরপরে যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে এপিথেলিয়াল সেলের লেয়ার। তো এই এপিথেলিয়াল সেল গুলা কিন্তু কন্টিনিউয়াস থাকে না, এটার মধ্যে কি থাকে, ফুড লাইক প্রসেস থাকে আর কি। তো এই যে এপিথেলিয়াল সেল গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কন্টিনিউয়াস না, এগুলোর মধ্যে কি থাকে, ফুড লাইক প্রসেস থাকে। তো এই ফুড লাইক প্রসেস গুলা কিন্তু আবার হচ্ছে এখানে যে পোর যেটা আছে, ঠিক আছে, এই পোরের মধ্য দিয়ে পোর্ট দ্বারা হচ্ছে সেপারেট করা থাকে বা গ্যাপ দ্বারা সেপারেট করা থাকে, এবং এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ইজিলি ফিল্টার গুলা পাস করতে পারে। আচ্ছা, তাহলে হ্যাভ লং ফুট লাইক প্রসেসেস পডোসাইট হুইচ আর সেপারেটেড বাই গেপস, এগুলা গ্যাপস দ্বারা হচ্ছে সেপারেট করা থাকে, এবং যেগুলাকে হচ্ছে আমরা স্লিট পোর বলে থাকি। এবং এই স্লিট পোর্স এর মধ্য দিয়ে হচ্ছে ফিল্টার গুলো মুভ করতে পারে ইজিলি। আচ্ছা, তো এখানে আরেকটা পিকুলারিটি সেটা হচ্ছে কি, ডেসপাইট দ্য ট্রেমেন্ডাস পারমিলিটি অফ দ্য গ্লোমেরুলার মেমব্রেন এত পারমিলিটি থাকা সত্ত্বেও হচ্ছে এটার কিছু সিলেক্টিভিটি আছে আর কি। It has high degree of selectivity for the size of the molecule that it allows to pass. It is due to two reason আর কি। তো এটার হচ্ছে অনেক পারমিলিটি থাকা সত্ত্বেও আর কি এগুলা এটা হচ্ছে সব মলিকুল গুলারে পাস করতে দেয় না বা হচ্ছে পাস করতে ওর হচ্ছে প্রবলেম হয়। তো এটা কেন হয় আসলে, কারণ মেমব্রেনের মধ্যে যে পোর যেগুলো আছে বা হচ্ছে ছিদ্র যেগুলো আছে একটু আগে আমরা যেটা দেখলাম আর কি, তো এগুলা সর্বোচ্চ হচ্ছে 8 ন্যানোমিটার পর্যন্ত মলিকুল যেগুলো আছে এগুলাকে পাস করতে পারে। তবে এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এরকম যে আমাদের প্লাজমা প্রোটিন যেটা আছে অ্যালবুমিন, তো এই অ্যালবুমিনের ডায়ামিটার হচ্ছে 6 ন্যানোমিটার। তো এই 6 ন্যানোমিটার থাকা সত্ত্বেও কিন্তু এটাকে পাস করতে দেয় না। তো এটার অনেক রিজন আছে। তো রিজন গুলো হচ্ছে আমরা দেখি। তো তোমরা জানো যে প্লাজমা প্রোটিন বা হচ্ছে অ্যালবুমিন গুলো নেগেটিভলি চার্জ হয়ে থাকে, ঠিক আছে। আবার এই যে আমাদের গ্লোমেরুলার মেমব্রেন যেটা ছিল, এই মেমব্রেনের মধ্যে যে ফেনেস্ট্রি বা হচ্ছে পোর যেগুলো ছিল আর কি, তো এগুলা কিন্তু হচ্ছে এক ধরনের প্রোটিন থাকে, এগুলোর মধ্যে কি থাকে, এক ধরনের প্রোটিন থাকে। সো এই প্রোটিন গুলা যেহেতু নেগেটিভ চার্জ হয়, আবার অ্যালবুমিন যেটা আছে এটাও কিন্তু নেগেটিভ চার্জ। তো এই নেগেটিভি হচ্ছে একে অপরকে রিপেল করে বা হচ্ছে বিকর্ষণ করে, যার কারণে হচ্ছে এটা দিয়ে অ্যালবুমিন বা হচ্ছে প্লাজমা প্রোটিন গুলা পাস করতে পারে না। আচ্ছা, এরপরের যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তো এই বেসমেন্ট মেমব্রেনের মধ্যে অলরেডি আমরা দেখে আসছি এটার মধ্যে প্রোটিওগ্লাইকানস থাকে, যেটার মধ্যে নেগেটিভ চার্জ থাকে, আবার অ্যালবুমিনের মধ্যেও কিন্তু নেগেটিভ চার্জ আছে। তো একে অপরকে বিকর্ষণ করে, যার জন্য অ্যালবুমিন পাস করতে পারে না। এরপরে এপিথেলিয়াল সেল যেটা ছিল আর কি, এই এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে কিন্তু নেগেটিভ চার্জ আছে। তো এই নেগেটিভ চার্জ থাকার কারণে নেগেটিভ পার্টিকেল যেগুলো আছে এগুলোকে তারা হচ্ছে রিপেল বা বিকর্ষণ করে, যার কারণে এটার মধ্যে দিয়ে প্লাজমা প্রোটিন যাইতে পারে না। তো এই কারণগুলোর কারণে আসলে প্লাজমা প্রোটিনের সাইজ ছোট হওয়া সত্ত্বেও এটা হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে পাস করতে পারে না, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা পিকুলারিটিজ অফ রেনাল ব্লাড ফ্লো বা হচ্ছে পিকুলারিটিজ অফ রেনাল সার্কুলেশন নিয়ে হচ্ছে আলোচনা করব উইথ ইটস ফাংশনাল ইম্পর্টেন্স। তো আগে হচ্ছে আমরা দেখে নেই যে রেনাল সার্কুলেশনের কি কি পিকুলারিটিজ আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে হার্ট যেটা আছে, তো তোমরা জানো যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5 লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে আমাদের হার্ট 5 লিটার মতো ব্লাড পাম্প করে পুরো বডিতে। তো এই 5 লিটার ব্লাডের মধ্যে হচ্ছে উভয় কিডনিতে প্রায় 1.2 লিটারের মতো ব্লাড প্রতি মিনিটে আসে, ঠিক আছে। তো এই টোটাল কার্ডিয়াক আউটপুটের মধ্যে প্রায়
এভারেজ 22% মতো ব্লাড হচ্ছে প্রতি মিনিটে কিডনিতে আসতেছে, যেটা হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তো এত পরিমাণ ব্লাড আসার কারণ হচ্ছে আমাদের কিডনি যে আর্টারিটাতে সাপ্লাই পায় সেটার নাম হচ্ছে, তোমরা জানো যে রেনাল আর্টারি, একটু আগে আমরা দেখে আসছি। তো এই রেনাল আর্টারি কিন্তু হচ্ছে অ্যাবডোমিনাল যে ওটা আছে এটা ডিরেক্ট ব্রাঞ্চ, ঠিক আছে। অ্যাবডোমিনাল ওটা ডিরেক্ট ব্রাঞ্চ হওয়ার কারণে হিউজ পরিমাণ ব্লাড হচ্ছে প্রতি মিনিটে কিডনির মধ্যে আসে। তো এটা হচ্ছে একটা তার পিকুলারিটিস। তো আর কি কি পিকুলারিটিস আছে আমরা হচ্ছে একটু দেখে নেই। এটা বললাম। এরপর হচ্ছে কি টু ক্যাপিলারি বেডস আর অ্যাসোসিয়েটেড উইথ নেফ্রন আর কি। তো আমরা একটু আগে দেখে আসছি যে নেফ্রনের মধ্যে হচ্ছে দুই ধরনের ক্যাপিলারি বেড থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি বেড আর একটা হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি বেড। তো গ্লোমেরুলার ক্যাপিলারি বেড মানে হচ্ছে গ্লোমেরুলাসের মধ্যে যে ক্যাপিলারি গুলো আছে, তো এই ক্যাপিলারি প্লেক্সাস গুলা মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি বেড। তো এই ক্যাপিলারি গুলোর মধ্যে প্রায় 60 মিলিমিটার মার্কারের মতো হচ্ছে প্রেসার থাকে। তো এই প্রেসারের কারণে বা এই হিউজ পরিমাণ প্রেসারের কারণে এখানকার যে ফ্লুইড যেগুলো আছে এগুলো কিন্তু ইজিলি ফিল্টার্ড হয়ে উইমেন্স ক্যাপসুলের মধ্যে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তার একটা অ্যাডভান্টেজ, হাই প্রেসার থাকা। এরপর হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি বেড যেটা আছে, পেরিটিবুলার মানে কি টিউবুল গুলাকে সারাউন্ড করে যে ক্যাপিলারিটা থাকে আর কি। তো সেটা হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি বেড। তো এটার মধ্যে কিন্তু প্রেসারটা কম থাকে, সেটা হচ্ছে প্রায় 18 মিলিমিটারের মতো, মার্কারের মতো। তো এটা কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন করা আর কি, ফ্লুইড কে রিঅ্যাবজর্পশন করা এবং হচ্ছে আদার সাবস্টেন্স ফ্রম দ্য টিউবুল ইনটু দ্য ক্যাপিলারিজ আর কি। আচ্ছা, তো ফ্লুইড এবং আদার সাবস্টেন্স যেগুলো আছে এগুলোকে সে হচ্ছে রিঅ্যাবজর্পশন করে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে পিকুলারিটিটা হচ্ছে যে ব্লাড ফ্লো টু দ্য কিডনিজ ইজ নট ইউনিফর্ম, মানে কিডনি সব জায়গায় কিন্তু ব্লাড ফ্লো এর পরিমাণটা সমান না, কারণ কর্টেক্সের মধ্যে ব্লাড সাপ্লাইটা বেশি এবং মেডুলার মধ্যে হচ্ছে ব্লাড সাপ্লাইটা কম। তো কর্টেক্সের মধ্যে ব্লাড সাপ্লাই বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি যে বেশিরভাগ নেফ্রন ছিল হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। তো বেশিরভাগ নেফ্রন কর্টিক্যাল নেফ্রন হওয়ার কারণ হচ্ছে কর্টেক্সের মধ্যে ব্লাড সাপ্লাই বেশি এবং মেডুলা যেটা আছে এটার মধ্যে হচ্ছে ব্লাড সাপ্লাই কম। এটা হচ্ছে টোটাল রেনাল ব্লাড ফ্লো যেটা আছে, অর্থাৎ 1.2 লিটারের মাত্র 1 থেকে 2% হচ্ছে এই মেডগুলোতে ব্লাড সাপ্লাই হয় আর কি, খুবই কম পরিমাণ। আচ্ছা, তো আমরা আগে দেখাচ্ছিলাম যে আমাদের যে জাক্সটা মেডুলারি যে নেফ্রন যেগুলো ছিল আর কি, ওগুলো হচ্ছে কিছু ক্যাপিলারি দ্বারা সারাউন্ড করা ছিল স্ট্রেট, সেগুলো হচ্ছে বাসার একটা। তো বাসার একটা কাজ হচ্ছে আমরা দেখেছিলাম যে সেটা কনসেন্ট্রেটেড ইউরিন যেটা আছে ওইটা ফরমেশনে হেল্প করে, ঠিক আছে। এবং আরেকটা পিকুলারিটি হচ্ছে রেনাল ব্লাড ফ্লো যেটা আছে এটা কিন্তু রেনাল ব্লাড ফ্লো এবং হচ্ছে জিএফআর, এটার নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা সম্পর্কে তোমরা পরবর্তী আইটেমে জানতে পারবা। এটা কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি রেগুলেট হয়, ঠিক আছে। অটোমেটিক্যালি রেগুলেট হয় কিভাবে, এগুলো হচ্ছে পরের আইটেমের পড়া, আমরা ওইটাতে হচ্ছে দেখবো ইনশাল্লাহ। ওকে, তো এখন আসে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চন, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ড হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি। তো তোমরা অলরেডি দেখে আসছো যে গ্লোমেরুলার ক্যাপিলারি যেটা আছে এটার মধ্যে আমরা জানি যে ক্যাপিলারির মধ্যে হচ্ছে দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে আর্টারিয়াল এন্ড আর একটা হচ্ছে ভেনাস এন্ড, ঠিক আছে। তো গ্লোমেরুলার ক্যাপিলারি যেটা আছে এটার মধ্যে কিন্তু আর্টারিয়াল এন্ড থাকে এবং পেরিটিবুলার ক্যাপিলারির মধ্যে হচ্ছে ভেনাস এন্ড থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে হচ্ছে প্রেসার হাই থাকে যেটা 60 মিলিমিটার মার্কারি, আর পেরিটিবুলার ক্যাপিলারির মধ্যে হচ্ছে খুবই কম পরিমাণে প্রেসার থাকে, সেটা হচ্ছে 30 মিলিমিটার মার্কারি। তো এখানে একটু আমরা কারেকশন করে নিই, এটা হচ্ছে 30 মিলিমিটার, ঠিক আছে, 30 মিলিমিটার। ওকে, তো এই যে এটা যে হাই প্রেসার, এই হাই প্রেসারের কারণে কি হয়, গ্লোমেরুলাস থেকে হচ্ছে ফ্লুইড গুলো ফিল্টার হয়ে ওমেন্স ক্যাপসুলের মধ্যে যায়। তারপর হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি যেটা আছে এটা হচ্ছে টিউবুলার রিভলিউশন করে, এটা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল রেনাল আইটেম 1 সম্পর্কে আলোচনা। তাও যদি তোমার কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা আমাকে আস্ক করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।